আমার যখন বয়স ৮ তখন থেকেই আমার নানা আমার সাথে খেয়ালিপনার ছলে বাজে আচরণ করার চেষ্টা করত। নানা যখন আমার সাথে এরকম বাজে আচরণ করার চেষ্টা করত তখন আমি নানার কাছ থেকে কোনো রকম ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যেতাম। আমার আপন নানা ভাই আমার সাথে এই রকম নোংলামি করার চেষ্টা করত বলে আমি সবসময় তার কাছ থেকে দূরে সরে থাকতাম। একদিন আমার বড় মামার বিয়েতে গিয়েছিলাম আমরা সবাই নানা বাড়িতে তখন সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছে। এইভাবে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। বিয়েবাড়িতে এত মানুষের সমাগম, আত্মীয় স্বজন সবাই বাড়ি পূর্ণ ভর্তি ছিল। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল। এখন শোয়ার পালা, যে যেখানে পারছে সেখানেই শুয়ে পড়ছে। অর্থাৎ বাড়িতে মেহমান অনেক বেশি, জায়গারও খুব সংকট। আমার আম্মু আমার নানুর পাশে গিয়ে শুয়ে পড়ল। আরও অনেক মানুষ, কোথাও শোয়ার আমি জায়গা পাচ্ছিলাম না। অবশেষে আমার আম্মু বলল, মা আরোহী, আয় তো দেখি, তোর নানার রুমে নিয়ে জায়গা আছে। তোর নানার রুমে যদি জায়গা থাকে তাহলে তুই তোর নানার সাথে শুয়ে থাকবি। তুই তো ছোট মানুষই, সমস্যা নাই। তারপর আম্মু আমাকে নিয়ে নানার রুমে গেল। নানা রুমে গিয়ে দেখে সেখানে কেউ নাই, শুধু নানা একা শুয়ে আছে। অর্থাৎ নানাকে সবাই ভয় পায়। নানা অনেক রাগী মানুষ, কেউ নানার রুমে সহজে যায় না। নানা রুমে কেউ নেই, তাই আমার আম্মু বলল, মা আরোহী, তুই তোর নানার কাছে গিয়ে শুয়ে পড়, সেখানে কেউ নেই, খুব আরামে ঘুমাতে পারবি। আমি কি করব তখন বুঝতে পারছিলাম না। আর মাকে তো এসব কথা বলাও যাচ্ছে না, কিছু করার ছিল না। ভাগে পড়ে আমি আমার নানার রুমে নানার সাথে শুইতে হলো। নানার সাথে শুয়েছি, কোনো সমস্যা নাই। কিন্তু রাত যখন গভীর হলো তখন নানা আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা, আমার নাম অধরা ইসলাম আরোহী, আমার ডাক নাম আরোহী। বর্তমানে আমার বয়স 22। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো তখন আমার বয়স ছিল 8 থেকে 12। অর্থাৎ এটি আমার জীবনের একটি সত্য ঘটনা। ঘটনাটি শুরু আমার যখন বয়স 8 বছর, আর ঘটনাটি শেষ হয় যখন আমার বয়স 12 বছর হয়। বন্ধুরা, আমার যখন বয়স 8 তখন থেকেই আমার আপন নিজের নানা ভাই, অর্থাৎ আমার মায়ের আপন পিতা, আমার সাথে প্রায়ই নোংরা আচরণ করার চেষ্টা করত। আমি তখন বাচ্চা একটা মেয়ে ছিলাম, খুব ছোট্ট একটা মেয়ে ছিলাম, খুব একটা বেশি বুঝতাম না। আমি নানা বাড়িতে গেলে নানা ভাই আমাকে আদর করার ছলে আমার সাথে বাজে আচরণ করার চেষ্টা করত। আমি তেমন বেশি বুঝতাম না, তবে এইটুকু বুঝতাম, নানা ভাই আমার সাথে যে আচরণ করত সেটা খুব বাজে, খুব খারাপ ছিল। নানা ভাই যে আমার সাথে এরকম করার চেষ্টা করত আমি আমার মাকে একদিন বলেছিলাম। তখন মা আর নানু হেসে হেসে একেবারে কুটি কুটি হয়ে গেল আর বলল, তোর নানা ভাই তোর সাথে এসব খেয়াল করে, তুই কি বুঝিস না? তুই ব্যাকল নাকি? মায়ের কাছে এসব বললেও কোনো কিছু হয় না, কারণ মা তার বাবাকে খুব সম্মান করে, আর বাবা এরকম কাজ করবে তা মা কোনোদিন কল্পনাও করে নাই। একদিন নানা ভাই আমাদের বাড়িতে আসলো বেড়াতে। নানু ভাই এসেই আমাকে খোঁজাখুঁজি শুরু করলো, আমার আম্মুকে বলতে শুরু করলো, মা জুই, আরোহী কোথায়? আরোহীকে তো দেখছি না। অনেক ভালোবাসি আরোহীকে, কারণ আমি তোদের বাড়িতে আসি শুধুমাত্র আরোহীর জন্য। মেয়েটা অনেক লক্ষ্মী, অনেক কিউট, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর কথা বলে। কই মা, ডাক দে তো একটু আরোহীকে, আমি একটু দেখি তাকে। তাকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে আছে। আমি গিয়েছিলাম অন্যের বাড়িতে খেলাধুলা করতে, সেখান থেকে মা আমাকে ডেকে নিয়ে আসলো। আমি আসতেই নানু ভাই আমাকে ধরে আদর করতে শুরু করল, কিন্তু এই আদরের মধ্যে কেমন জানি একটা অন্যরকম রহস্য লুকিয়েছিল। মা তো বুঝতে পারি নাই। আমার সাথে নানা ভাই আদরের ছলে অন্য কিছু করার চেষ্টা করত। যাই হোক, আমি অনেক জোর করে নানা ভাইয়ের কাছ থেকে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। তখন মায়ের সামনেই নানা ভাইকে বললাম, নানা ভাই, তুমি আমার সাথে এরকম করো কেন? আমার সাথে এরকম দুষ্টামি করো কেন? আমার এরকম ধরনের দুষ্টুমি ভালো লাগে না। আমার কাছ থেকে এরকম কথা শুনে মা আর নানা ভাই
খুব হাসতে শুরু করল। তারপর মা আমাকে নানা ভাইকে নিয়ে ঘরে গেল। নানা ভাই আমাদের সকলকে নিয়ে বসল। বসার পর আমার নানা ভাই আমার মাকে বলল, মা জুই, আমার জামাই বাবাজি কোথায়? তোদেরকে না জানিয়েই তো আমরা একটা কাজ করে ফেলেছি। তোরা মনে কিছু নিস না, তোর ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছি। হঠাৎ করে মা জুই, আমি কথা দিয়ে দিয়েছি মেয়ের বাবাকে। তোদেরকে কিছু বলতে পারলাম না, তোরা মনে কিছু নিস না। আগামী শুক্রবারে তোর ভাইয়ের বিয়ে। তোরা সবাই বুধবারে চলে আসবি। আর জামাই বাবাজি আসলে জামাই বাবাজিকে আমার কথা বলবে, কেমন? নানা ভাইদের কথা শুনে আমার আম্মু বলল, ঠিক আছে বাবা, আমি তোমাদের জামাই আসলে বলবো নে। আর আমরা সবাই বুধবারে চলে আসব। তারপর আমাদের নানা ভাই আমাদের বাড়ি থেকে চলে গেলেন। আমি, আমার মা, আমার আব্বু সবাই মিলে বুধবারে নানা বাড়িতে চলে আসলাম। অনেক দিন পর নানা বাড়িতে যাচ্ছে। মনের মধ্যে খুব আনন্দ লাগছে, অনেক মজা হবে। নানা বাড়িতে যেতেই নানা দৌড়ে এসে আমাকে দেখে হেসে কথা বলতে শুরু করল। নানা ভাই আমাকে বলল, কি গো ম্যাডাম, কখন এসেছেন আপনি? আমি বললাম, নানা ভাই এই তো কিছুক্ষণ আগে এসেছি, তো তুমি কেমন আছো? নানা ভাই বলল, ম্যাডাম এতক্ষণ ভালো ছিলাম না, এখন তোমাকে দেখে আমার শরীর এবং মন দুটোই ভালো হয়ে গেছে। কিছুক্ষণ পর নানা ভাই আমার কাছে এসে বলল, আরোহী ম্যাডাম, আগামীকালকে আমাদের গঞ্জে একটি বিরাট বান্নি মেলার বসবে। আরোহী ম্যাডাম, কালকে কি তুমি আমার সাথে ওই বান্নি মেলায় যাবে? যদি যাও তাহলে তোমাকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে দিত। সুন্দর সুন্দর জিনিসের কথা শুনে আমার মন আনন্দে নাচতে শুরু করল। আমি বললাম, নানা ভাই, সত্যি তুমি আমাকে খুব সুন্দর সুন্দর জিনিস কিনে দিবা? নানা ভাই বলল, হ্যাঁ রে পাগলি হে, আমি তোকে খুব সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। তুই যাবি আমার সাথে কালকে? আমি বললাম, নানা ভাই, অবশ্যই আমি তোমার সাথে যাব। আমি যদি তোমার সাথে যাই তাহলে তুমি আমাকে কি কিনে দিবে? নানা ভাই বলল, তুই যা চাবি আমি তাই কিনে দিব। আমি বললাম, নানা ভাই, সত্যি বলছো? আমি যা চাইব তুমি তাই কিনে দিবে? তারপর নানা ভাই বলল, হ্যাঁ গো ম্যাডাম হে, তুমি যা চাইবা আমি তাই কিনে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে নানা ভাই, আমি তাহলে আগামীকালকে তোমার সাথে বান্নি মেলায় যাব। তারপর নানা ভাই বলল, আচ্ছা ঠিক আছে সুন্দরী, কালকে রেডি থাকবা, আমি কালকে তোমাকে এসে নিয়ে যাব। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার নানা ভাই আমাকে নিয়ে বান্নি মেলায় যাওয়া শুরু করল। আর তাছাড়া ও শুক্রবারে মামার বিয়ে। মামার বিয়ের কিছু জিনিস কেনার জন্য নানা ভাই আমাকে নিয়ে বান্নি মেলাতে যাচ্ছে। বান্নি মেলাটা আমাদের নানু বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর হবে। অনেক বড় একটি মেলা। নানা ভাই আমাকে নিয়ে একটি রিকশায় উঠল। রিকশায় উঠে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমার খুব ভালো লাগছিল। চারদিকে সবুজের সমাহার। আর নানার সাথে গল্প করতে করতে হঠাৎ আমরা মেলায় চলে এসেছি। মেলায় গিয়ে কত সুন্দর সুন্দর জিনিস আমার চোখে ধরা পড়ল। যাই দেখলাম তাই আমি নানা ভাইকে কিনে দিতে বললাম। নানা ভাই আমাকে আমি যা চাইলাম তাই কিনে দিল। আমার খুব খুশি খুশি লাগছিল সেদিন। তারপর মেলা থেকে আমি আর নানা ভাই চলে আসব। ঠিক এই মুহূর্তে একটা জিনিস আমার চোখে ধরা পড়ল। আমি বললাম, নানা ভাই, এটা আমাকে কিনে দিবা? তাহলে আমি খুব খুশি হব। নানা ভাই বলল, সুন্দরী, আমি যে তোমাকে এত খুশি করতেছি, তুমি কি আমাকে একবার খুশি করার চিন্তা ভাবনা করেছ? আমি বললাম, নানা ভাই, আমি তোমাকে আবার কিভাবে খুশি করব? নানা ভাই বলল, সুন্দরী, তুমি যদি আমার সাথে একটি কাজ করো
তাহলে তোমাকে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। আমি বললাম, নানা ভাই, কি করতে হবে তোমার সাথে? একটু খুলে বলো না। নানা ভাই বলল, তুমি যদি আমার সাথে এক রাত থাকো তাহলে তুমি যা চাইবে আমি তাই দিব। তোমার সাথে আমি কিছু করব না, আমরা দুইজন শুধু গল্প করব। আমি বললাম, নানা ভাই, এটা কোনো ব্যাপার হলো? আমি তোমার সাথে শুক্রবারের রাতে থাকব। নানা ভাইকে মিথ্যে সান্ত্বনা দিয়ে থামানোর চেষ্টা করলাম। নানা ভাইয়ের কাছ থেকে মূল তো কোনো কিছু আদায় করার জন্যেই এই কাজটি করেছিলাম, কিন্তু এটা যে বাস্তব হয়ে যাবে তা আমি কখনো বুঝতে পারি নাই। পরের দিন শুক্রবার, মামার বিয়ে। বিয়েবাড়িতে এত মানুষের সমাগম, আত্মীয় স্বজন, সবাই বাড়ি পূর্ণ ভর্তি ছিল। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল। এখন শোয়ার পালা। যে যেখানে পারছে সেখানেই শুয়ে পড়ছে। অর্থাৎ বাড়িতে মেহমান অনেক বেশি, জায়গারও খুব সংকট। আমার আম্মু আমার নানুর পাশে গিয়ে শুয়ে পড়ল। আরও অনেক মানুষ, কোথাও শোয়ার আমি জায়গা পাচ্ছিলাম না। অবশেষে আমার আম্মু বলল, মা, আরোহী, আয় তো দেখি, তোর নানার রুমে নেই জায়গা আছে। তোর নানার রুমে যদি জায়গা থাকে তাহলে তুই তোর নানার সাথে শুয়ে থাকবে। তুই তো ছোট মানুষই, সমস্যা নাই। তারপর আম্মু আমাকে নিয়ে নানার রুমে গেল। নানা রুমে গিয়ে দেখে সেখানে কেউ নাই, শুধু নানা একা শুয়ে আছে। অর্থাৎ নানাকে সবাই ভয় পায়। নানা অনেক রাগী মানুষ, কেউ নানার রুমে সহজে যায় না। নানার রুমে কেউ নেই, তাই আমার আম্মু বলল, মা, আরোহী, তুই তোর নানার কাছে গিয়ে শুয়ে পড়। সেখানে কেউ নেই, খুব আরামে ঘুমাতে পারবি। আমি কি করব তখন বুঝতে পারছিলাম না। আর মাকে তো এসব কথা বলাও যাচ্ছে না, কিছু করার ছিল না। ভাগে পড়ে আমি আমার নানার রুমে নানার সাথে শুইতে হলো। নানার সাথে শুয়েছি, কোনো সমস্যা নাই। নানার মনে যে এমন কিছু তা তো আমি জানতাম না। আমি নানার সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারি নাই। গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার সাথে এক অন্যরকম আচরণ করার চেষ্টা করছে, কিন্তু আমি ভয়ে তখন কোনো কিছু বলি নাই। যখন দেখি লোকটি আমার সাথে খুব বেশি খারাপ আচরণ করছে, তখন আমি চোখ মেলে চেয়ে দেখি আমার নানা আমার সাথে এক অদ্ভুত আচরণে মেতে উঠেছে। আমি বললাম, নানা, আপনি আমার সাথে কি করছেন? নানা বলল, শোন আরোহী, আমি যা করছি তুই আমাকে তা করতে দে। তোকে আরও অনেক বেশি খেলনা, অনেক বেশি মজা কিনে দিব। আর আজকে আমি তোর সাথে যা করছি তা যদি তুই আমাকে করতে দিস তাহলে এই যে দেখ, এখানে ৫,০০০ টাকা আছে, এই টাকা আমি তোকে দিয়ে দিব। আমি বললাম, সত্যি? নানা, তুমি আমাকে এই ৫,০০০ টাকা সবগুলো দিয়ে দিবা? নানা ভাই বলল, হ্যাঁ রে সুন্দরী, হ্যাঁ, তুই যদি আমার সাথে এই কাজটি করস তাহলে আমি তোকে ৫,০০০ টাকা সবগুলো দিয়ে দিব, সাথে আরও অনেক সুন্দর সুন্দর খেলনা কিনে। তারপর নানার এই খেলনা আর টাকার লোভে পড়ি আমি নানার প্রস্তাবে রাজি হয়ে যাই। কি বলবো বন্ধুরা, তখন আমার বয়স ছিল মাত্র ১২ বছর। সামান্য কয়টা টাকার লোভ দেখিয়ে আমার সাথে যা করল তা ভাষায় প্রকাশ করার মতো না, তাও আবার আমার নিজের নানা। সেদিন নানার এই ভয়ঙ্কর আচরণে আমি খুব কষ্ট পেয়েছিলাম, অনেক কেঁদেছিলাম। তারপরও আমাকে নানা কোনোভাবে ছাড় দেননি। ঘাটের বুইড়া বুইড়া বয়সেও তার এত পাওয়ার তা আমি কখনো ভুলতে পারব না। সে আমাকে পুরো তছনছ করে দিয়েছিল। বন্ধুরা, আমি তারপর প্রায় ১ মাস পর্যন্ত অসুস্থ ছিলাম। অনেক কষ্ট হয়েছিল আমার, তবুও কাউকে বলতে পারছিলাম না, কারণ কাউকে বললেও কেউ বিশ্বাস করত না। আমি আমার নিজের নানার দ্বারাই আমার জীবনের প্রথম সর্বনাশটা হয়ে গিয়েছিল। এটি আমার জীবনের একটি কালো অধ্যায় ছিল। খুব কষ্ট পেয়েছিলাম, খুব দুঃখ পেয়েছিলাম এই ঘটনাটির জন্য। এখনো পর্যন্ত যখনই এই ঘটনাটি আমার মনে পড়ে তখনই খুব আফসোস করি, খুব অনুশোচনায় ভুগি।
বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলবো, তোমাদের জীবনেও বা তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ বিশ্বস্ত লোক তারাই ক্ষতিগ্রস্তের সম্ভাবনাটা বেশি হয়ে থাকে। এটাই পৃথিবীর চিরচারিত নিয়ম, যা যুগ যুগ ধরে ঘটে আসছে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদের প্রতি আলাদাভাবে নজর রাখা। তাহলে হয়তো এরকম ধরনের সমস্যা হতে আমরা রক্ষা পেতে পারি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি মামাতো ভাই ও তার বন্ধুকে নিয়ে। তো চলো বন্ধুরা, শুরু করি। আমি নয়না, আমি খুব সাধারণ এক মেয়ে। কিন্তু সেই দিনটা, যেদিন আমার মামাতো ভাই আরিয়ান আমাদের বাড়িতে এলো, আমার জীবন একটু বদলে গেল। ছোটবেলায় একসাথে খেলেছি, দাদুর বাড়ির উঠোনে দৌড়েছি, টিনের চালের চড়ে গোপনে আম পড়েছি। তারপর সময়, দূরত্ব, পড়াশোনা সবকিছুর মধ্যে হারিয়ে গিয়েছিলাম। অনেক বছর পর ও আবার এলো কলকাতায় পড়াশোনা করতে, আর আমাদের বাসাতেই কিছুদিন থাকবে। দরজায় বেল বাজতেই আমি নিজে দরজা খুললাম। দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে প্রথমে চিনতেই পারিনি। লম্বা হয়ে গেছে, চোখে আত্মবিশ্বাস, অথচ সেই পুরনো হাসিটা একই রকম। নয়না, চিনতে পারলি? আরিয়ান, একদম বদলে গেছিস। ও হেসে ফেল। আমি ওকে ঘরে আনলাম। মা খুব খুশি। বাবা জিজ্ঞেস করলেন, কতদিন থাকবে? আমি চুপ করে পাশে বসেছিলাম। এত বছর পর দেখা, অথচ মনে হচ্ছিল কোথাও কোনো দূরত্ব নেই, বরং একটা অদ্ভুত আরাম হচ্ছিল ওর পাশে থাকতে। রাতে নিজের ঘরে বসে ভাবছিলাম, মানুষ এত বদলায় কি করে। ছোটবেলার সেই ছেলেটা এখন একদম অন্য মানুষ, তবুও সেই চোখের দৃষ্টি কি আজও আগের মতো? এইভাবে সম্পর্কের নতুন সূচনা হয়, চুপচাপ, ধীরে ধীরে, চোখে চোখ রেখে। ভালো লাগা অনুভব, তাদের শব্দ দরকার হয় না। সেই রাতে আরিয়ানের ঘর ওর জন্য গুছিয়ে দিলাম। মা বালিশের কভার পাল্টাচ্ছিলেন, আমি পাশে দাঁড়িয়ে ওর স্যুটকেসটা খুলে দিচ্ছিলাম। সব ঠিক আছে তো? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ রে, তোর হাতেতেই তো সব ঠিক হয়ে যাবে, বলেই ও হেসে দিল। ওর চোখে সেই আত্মবিশ্বাস, আবার কেমন যেন একরাশ মায়া। রাত বাড়ছিল। খাওয়া দাওয়ার পর মা বললেন, তুই ওকে ছাদটা দেখিয়ে আন, অনেকদিন তো আমাদের বাড়িতে আসিস না। গিয়ে আমার বুকের ভেতর কেমন যেন দুলে উঠল। ছাদে উঠতে উঠতে নরম হাওয়া গায়ে লাগছিল। আকাশে আধো চাঁদ। আমরা দুজন পাশাপাশি দাঁড়ালাম। এই ছাদটা এখনও আগের মতোই আছে, শুধু আমরা বদলে গেছি, আরিয়ান বলল। আমি চুপ করে ওর দিকে তাকালাম। তুই বদলেছিস অনেক, আমি বললাম। ও একবার তাকিয়ে বলল, তুইও তো, কিন্তু তোর সেই চশমা এখনও আছে। আমি হেসে ফেললাম। না রে, এখন কন্ট্যাক্ট লেন্স পরি। সেই হাসির মধ্যে যেন অনেক কিছু ছিল, মনে পড়া, না বলা কথা, অজানা কিছু টান। তারপর আমরা বসে পড়লাম ছাদের এক কোণে। আগের মতোই অনেক কথা হলো, স্কুল, কলেজ, বন্ধু, স্বপ্ন, আর কিছু এমন কথা যেগুলো ছোটবেলায় বুঝিনি। তুই জানিস, নয়ন, আমার ছোটবেলায় সবথেকে প্রিয় বন্ধুটি ছিলি তুই, আরিয়ান বলল। আমি এক মুহূর্ত চুপ থেকে বললাম, তুইও? কিন্তু তোর চলে যাওয়ার পর আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম। কেউ গভীর চোখে তাকিয়ে রইল। চোখের ভাষা বোঝা যায় অনেক সময়, কিন্তু বলা যায় না। রাত নেমে এসেছিল, পুরোটাই। ঘড়িতে 6:30। অনেক দেরি হয়ে গেছে, আমি বললাম। আরিয়ান নিচে নামার আগে একবার পিছন ফিরে তাকালো। আমি দেখলাম সেই চাহনি, যেটা চোখে পড়ে,
অথচ ঠোঁটে আসে না। আমার বুকের ভেতর কেমন এক অস্থিরতা, যেন কোনো অচেনা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। জানি না কোথায় গিয়ে শেষ হবে, কিন্তু যেতে বড় ভালো লাগছে। পরদিন সন্ধ্যায় বাড়িতে হালকা আড্ডা চলছিল। মা বাবার সঙ্গে নিচে বসেছিলেন, আর আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। আমি হেল্প করি। পিছন থেকে আরিয়ানের গলা। আমি হেসে বললাম, তুই তো আগে শুধু কাপে চা খেতে জানতিস, এখন বানাতেও চাস? ও হালকা হেসে পাশে এসে দাঁড়ালো। আমাদের কাজ ছুঁয়ে গেল। এক মুহূর্তের জন্য একটি খুব সাধারণ, কিন্তু অজান্তেই ভেতরে কাঁপন তুলে দেওয়া ছোঁয়া। চা হয়ে গেলে 2 কাপ নিয়ে ছাদে গেলাম। আকাশে তখন অন্ধকার নামছে, বাতাসে অদ্ভুত শীতলতা। আমরা পাশাপাশি বসলাম পুরনো বেঞ্চে। তুই এখন কেমন আছিস? ও জিজ্ঞেস করল। আমি উত্তর দিলাম না, চুপ করে বসে রইলাম। ও আমার হাতের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, তুই জানিস, তোকে দেখতে দেখতে আমার পুরনো দিনগুলো এক এক করে ফিরে আসে। আমি মাথা ঘুরিয়ে ওর দিকে তাকালাম। হঠাৎ যেন সময় স্থির হয়ে গেল। ওর চোখে তখন অদ্ভুত এক মায়া, শব্দহীন, গভীর। আমার বুকের ভেতরটা ধুকভুক করে উঠল। ও ধীরে ধীরে আমার হাতটা নিজের হাতে নিল। গভীর নিঃশব্দতা। না, সেখানে কোনো শব্দ ছিল না, কোনো অশ্লীলতা, কোনো উচ্চারণ নয়। ছিল কেবল চোখে চোখ রাখা, আর স্পর্শে এক নির্ভরতা, এক চেনা টান, এক নিরাপদ ঘনিষ্ঠতা। আমি হাত ছাড়াই বললাম, এই মুহূর্তটা যেন শেষ না হয়। ও বলল, এই প্রথম তোর পাশে বসে মনে হচ্ছে সবকিছু থেমে যেতে পারে, শুধু আমরা থাকি গো। আমরা তখনও পাশাপাশি বসে চুপ করে। খুব সাধারণ একটা সন্ধ্যা, অথচ ভিতরে এক অসাধারণ আন্দোলন। চা ঠান্ডা হয়ে গিয়েছিল। সকালটা ছিল একদম শান্ত। মা বাজারে, বাবা অফিসে। আমি তখন বইয়ের পাতা উল্টাচ্ছিলাম ড্রয়িং রুমে বসে। হঠাৎ দরজার বেল। আমি দরজা খুলতেই সামনে দাঁড়ানো একজন ছেলে, লম্বা, শুকিত চেহারা, মুখে হাসি। এই বাড়িটাই কি আরিয়ানের মামার? বাড়ি আমি কিছু বলতে চাচ্ছি, তখনই পেছন থেকে আরিয়ান এগিয়ে এলো। অর্ণব, তুই এসে পড়লি? হ্যাঁ রে ভাই, এভাবে না বললে তো ব্যাখ্যাই হতো নাকি? তারা জড়িয়ে ধরল একে অপরকে। হাসাহাসি, চিৎকার, পুরনো বন্ধুত্বের ছলক। নয়না, এ আমার ক্লাসমেট অর্ণব, কলকাতায় একসাথেই পড়ি। তোর কথা অনেক শুনেছে। আরিয়ান আমার পরিচয় করিয়ে দিল। আমি হালকা হাসলাম। ও তাই নাকি? শুনে ভালো লাগল। অর্ণব একটু মজার ভঙ্গিতে বলল, আচ্ছা, তুই সেই নয় না যার কথা আরিয়ান এত বলে? এবার বোঝা যাচ্ছে কেন। আমি হেসে ফেললাম, কিন্তু ভেতরে কোথাও যেন একটা কাঁটা বেঁধে গেল। দুপুরটা বেশ হুল্লোড় কেটেছিল। ওরা দুজন মিলে স্মৃতির পাহাড় খুঁড়ছিল। পুরনো কলেজের গল্প, মজার ঘটনা, সব কিছুতেই হাসির রোল উঠছিল। আমি কখনো পাশে বসে থাকছিলাম, কখনো উঠে যাচ্ছিলাম চা আনতে। একসময় দেখি অর্ণব আমাকে নিয়ে একটু বেশি কথাবার্তা বলছে, তামাশার ছলে, চোখে চোখ রেখে। আমার হাসি আরিয়ানের চোখে ধরা পড়েছিল কিনা জানি না, কিন্তু হঠাৎ দেখলাম ও একটু চুপচাপ। বিকেলে ছাদে উঠে দাঁড়িয়েছিলাম একা। পেছন থেকে আরিয়ান এসে দাঁড়াল। অর্ণব তোদের বাড়ি প্রথমবার এলো। ও একটু বেশি খোলামেলাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি, কাঁধ উছিয়ে বললাম। ও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তোকে কেউ এভাবে দেখলে, কথা বললে, কেন যেন মনে হয় তুই শুধু আমার জন্য। আমি তাকালাম ওর দিকে। ওর চোখে ঈর্ষা নয়, বরং এক ধরনের অধিকার ভয় মিশ্রিত ভালোবাসা। আমি হেসে বললাম, তুই কি ঈর্ষা করছিস? চোখে গভীরতা নিয়ে বলল, তোর পাশে কেউ আসুক, সেটা আমি চাই না,
কারণ তুই এমন একটা জায়গায় বসে গেছিস আমার মনে, যেখানে কেউ পৌঁছাতে পারবে না। নাকি? আমি চুপ করে ওর পাশে দাঁড়িয়ে রইলাম। বাতাসে তখনও ওর নবের শব্দ গুলে গিয়েছিল, কিন্তু ওর পাশে দাঁড়িয়ে মনে হচ্ছিল এইটুকুই আমার শান্তি। পরদিন সকালে আমি রান্নাঘরে জল ফুটাচ্ছিলাম, চা বানাবো ভাবছিলাম। তখনই পাশ থেকে মা বললেন, তোর বন্ধু অর্ণব তো বেশ স্মার্ট, ভালো ব্যবহারও। আমি হেসে বললাম, হ্যাঁ, কিন্তু ও আরিয়ানের বন্ধু গো। তা তুইও তো বেশ খোশ মেজাজে ছিলিস ওর সঙ্গে। মা হেসে বললেন। মায়ের কথাটা কানে লেগে রইল। আমি কিছু বললাম না। ভেতরে ভেতরে একটু অস্বস্তি হচ্ছিল, কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম ওর সাথে হাসি মজার সময়গুলোতে আরিয়ানের চোখের ভাষা আমি উপেক্ষা করেছিলাম। বিকেলে ছাদে গিয়েছিলাম একা। হাওয়াটা ভারী লাগছিল, যেন মনের ভেতর কিছু জমে আছে। পেছনে পায়ের আওয়াজ, একা একা আরিয়ান। আমি ঘুরেও তাকালাম না। তুই অর্ণবের সঙ্গে ভালোই মিলিয়ে ফেললি, তাই না? ওর কণ্ঠে চাপা কিছু। আমি ঠুক চেপে বললাম, তোর বন্ধুর সঙ্গে একটু ভালো ব্যবহার করলেই কি তা খারাপ? ও কাছে এসে দাঁড়াল। আমি জানি তুই যা করিস সেটা সচেতনভাবেই করিস, কিন্তু আমি জানি তোকে কেউ স্পর্শ করলে আমার বুকের ভেতরটা কেমন করে। কি? এই কথাটা শুনে আমি তাকালাম ওর চোখে। সেখানে ছিল একরাশ ব্যথা, কৃতজ্ঞতা, অভিমান আর স্বীকার করা না খোকরা ভালোবাসা। আমি ধীরে ধীরে বললাম, তুই কখনো কিছু বলিস না, আর আমি তো কিছু ধরেও নিতে পারি না। তুই যদি এতটা অনুভব করিস তাহলে বলিস না কেন? ও হঠাৎ করে আমার হাতটা ধরল। কারণ আমি জানি না তুই আমাকে সেই চোখে দেখিস কিনা। তুই এখনো আমার শৈশবের নয় না, নাকি কেউ অন্য? আমার বুকের ভেতর একরাশ ঢেউ উঠল। আমি ওর চোখে চোখ রেখে বললাম, আমার সব শৈশবের, কৈশোরের, আজকের সব দিনের কেন্দ্র ছিলি তুই। শুধু আমি বুঝিনি আগে। কি? ও আমার কপালে হালকা ছোঁয়া দিল। একটা দীর্ঘ নিঃশ্বাসে যেন ওর ভেতরে জমে থাকা সমস্ত দ্বিধা গলে গেল। সেই মুহূর্তটা ছিল নিঃশব্দ অথচ বিস্ফারিত, যেখানে শব্দের দরকার ছিল না, কেবল উপস্থিতি যথেষ্ট। সন্ধ্যাটা একদম হঠাৎ করেই তৈরি হল। অর্ণব ফোন করে বলল, আজ একটু বেরোবি? আমি আর আরিয়ান প্ল্যান করছি ছোট একটা ক্যাফে আড্ডা গো। আমি একটু দ্বিধা ছিলাম, কিন্তু আরিয়ান বলল, চল না, অনেকদিন তো বাইরে যাওয়া হয় না, তোকে নিয়ে বেরোতে ইচ্ছা করে। কি তিনজন বেরিয়ে পড়লাম। কাছেই একটা ছোট ক্যাফে, আলো ঝলমলে আর উষ্ণ এক পরিবেশ। অর্ণব একেবারে প্রাণ খুলে গল্প করছিল। ওর ভঙ্গি, রসবোধ, বুদ্ধিদীপ্ত কথা আমার মুখে হাসি এনে দিচ্ছিল বারবার। আরিয়ান শুরুতে হাসছিল ঠিকই, কিন্তু মাঝে মাঝেই আমি ওর চোখে কিছু একটা চুপ করে পড়তে পারছিলাম। কখনো চুপচাপ তাকিয়ে ভাকা, কখনো হঠাৎ গম্ভীর হয়ে যাওয়া। অর্ণব বলল, তুই জানিস নয় না, আরিয়ান এত চুপচাপ থাকে শুধু তোর সামনে, ক্লাসে তো একেবারে বদমাইশ। আমি একটু চমকে ওর দিকে তাকালাম। আরিয়ান হেসে বলল, হয়তো তোর সামনে আমি অন্যরকম হয়ে যাই। কি? এই কথাটার পর অর্ণব একটু থেমে গেল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, জানিস নয় না, তোকে আমি প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম তুই ওর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি হেসে ফেললাম, তুই তো একদিনেই সব বুঝে ফেললি। অর্ণব কিছু বলার আগেই আরিয়ান থেমে গিয়ে বলল, সবাই সব বুঝলেও অনুভবগুলো কে কত গভীরভাবে রাখে সেটা বুঝতে অনেক সময় লাগে। কি? কথাটা শুনে আমি থেমে গেলাম। মনে হচ্ছিল দুজনেই যেন এক অদৃশ্য রেশারেশিতে ঢুকে পড়েছে। হাসির আড়ালে এক অজানা টান। চা শেষ করে বাইরে এসে দাঁড়ালাম। বাতাসে হালকা শীত। আমি সামনের দিকে হাঁটছিলাম।
হঠাৎ পেছন থেকে অর্ণব বলল, তোকে একটা কথা বলি নয়না। আমি ফিরে তাকালাম। তুই যদি বলিস, আমি আজ থেকেই আরিয়ানের পাশে দাঁড়ানো বন্ধ করে দিতেও পারি। কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠল। আরিয়ান তখন একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল। অর্ণবের দিকে তাকিয়ে বলল, নয়না, কাউকে বলতে দেবে না। কি করবে ওর চোখেই ওর সব উত্তর লেখা থাকে। আমি দুজনের মাঝখানে দাঁড়িয়েছিলাম, শব্দহীন, অথচ মন ভরা অনুভব নিয়ে। সেই সন্ধ্যা থেকে আমি বুঝেছিলাম, আমার দিকে দুটো চোখ তাকিয়ে আছে, কিন্তু একজোড়া চোখেই আমি নিজেকে দেখতে পাই। দিনগুলো কেটে যাচ্ছিল। সকাল হতো, দুপুর পেরিয়ে সন্ধ্যা নামত, আর আমাদের সম্পর্ক ঠিক সেই ছায়ে ছায়ে চলতে থাকত। চোখে চোখ রাখা, একসাথে বসে চা খাওয়া, ছাদের কোণে হালকা বাতাসে চুপচাপ বসে থাকা। আশেপাশের মানুষদের কাছে আমরা মামাতো ভাই বোন, অথচ আমাদের মধ্যেকার দৃষ্টির ভাষা, ছোট ছোট মুহূর্ত, হাত ছুঁয়ে যাওয়া, সবকিছু যেন ধীরে ধীরে বলে দিচ্ছিল, এখানে কিছু আছে যা সম্পর্কের সংজ্ঞার বাইরেও। একদিন সন্ধ্যায় আমার ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ দরজায় টোকা। ভিতরে আসবি? বললাম। আরিয়ান আস্তে আস্তে ঢুকল, হাতে দুটো কফির কাপ। আজ একটু ঠান্ডা লাগছে, তাই ভাবলাম তোকে গরম কিছু দিই। ও, আমি হেসে বললাম, তুই এখন বুঝি আমাকে কফি খাওয়ানোর দায়িত্ব নিয়েছিস? তুই যদি আমায় ছাড়িস, আমি সব দায়িত্ব নিতে রাজি। কি? কথাটা শুনে আমার বুকের ভেতর হালকা ধাক্কা। আমি কিছু না বলে কফির কাপটা নিলাম। ও চুপ করে আমার পাশে বসে পড়ল। কিছুক্ষণের নীরবতা। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললাম, এই সম্পর্কটার কোনো নাম দিলে কেমন হয়? ও বল না কিছু। আমি ফিরেও তাকালাম না, কিন্তু ঠিক তখনই ও আমার হাতে হাত রাখল। সবকিছু নাম থাকতে হয় না, নয়না। কিছু কিছু অনুভব শুধু থাকে নিঃশব্দে আড়ালে, যেমন তুই আছিস আমার ভেতর, নামহীন অথচ সবচেয়ে চেনা। আমি মুখ ঘুরিয়ে ফেললাম, যাতে ও দেখতে না পায়। ও চুপ করে আমার পাশে বসে রইল। আমরা কথা বলিনি, তবু সেই রাতে আমি জানতাম আমরা একে অপরের হয়ে যাচ্ছি ধীরে ধীরে। প্রতিটি স্পর্শ, প্রতিটি চুপ থাকা, প্রতিটি হাসির ফাঁকে এভাবেই দিন চলতে থাকে। সম্পর্ক নামহীন ভালোবাসা, যার গভীরতা মেপে দেখা যায় না। সেদিন বাড়িতে ছিল এক অদ্ভুত নীরবতা। মা বাবা বাইরে গিয়েছেন, আর আরিয়ান কোথায় যেন বেরিয়েছে পুরনো এক বন্ধুর সঙ্গে। আমি একা বসেছিলাম বই হাতে, কিন্তু মন পড়ছিল না। এমন সময় হঠাৎ অর্ণবের ফোন। তোদের বাড়িতে কেউ আছে নাকি? না, আমি একাই আছি। তুই কেমন আছিস? আছিস তোর বাড়ির পাশেই, এসলাম, ভাবলাম দেখা করি। অনুমতি পাব? আমি একটু চমকে গেলাম, কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আয়, চা বানিয়ে দেব। গুণের মধ্যেই অর্ণব চলে এলো, তার চোখে হাসি, হাতে একটা ছোট্ট চকলেট বক্স। তোর জন্য এনেছি। আমি জানি তুই চকলেট এখনও আগের মতন ভালোবাসিস। কু? আমি হেসে বললাম, তুই অনেক কিছু জানিস অর্ণব, খো। আমরা বসে পড়লাম বারান্দায়। জানালার পাশে আলো এসে পড়ছিল। আমি ওকে চা দিলাম। কথোপকথন শুরু হলো সহজেই। কলেজ লাইফ, বন্ধুদের বিয়ে, ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু হঠাৎ একটা প্রশ্ন, নয়না, তুই কি জানিস তুই ঠিক কতটা আলাদা? আমি থমকে গেলাম। মানে? তুই এমন একটা মানুষ যার পাশে এসে মনে হয় সময় একটু থেমে যায়। তোর কাছে একটা শান্তি আছে, যেটা আমি কোথাও পাইনি। আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লাম। তুই সবসময় এমন করিস কেন অর্ণব? কারণ সত্যিটা এড়িয়ে যায় কি করে? তুই আর আরিয়ান কাছাকাছি, সেটা আমি জানি,
কিন্তু তুই কি জানিস আমি তোর পাশে এসে নিজেকে নতুনভাবে খুঁজে পাই? আমি চুপ করে রইলাম। আমি তোর কোনো অধিকার দাবি করছি না নয়না, শুধু এটুকু বলতে চাই, যদি কোনোদিন তোর মনে প্রশ্ন জাগে আরিয়ান ছাড়া কেউ আমাকে এতটা বুঝেছে কিনা, তখন তুই আমাকে একবার ভাবিস। কু। আমি চোখ নামিয়ে ফেললাম। বাতাস ভারী হয়ে এলো, কিন্তু কিছু বলিনি। অর্ণব একটু দূরে সরে দাঁড়ালো। চল এখন যাই। তোর চোখে আমি পেয়েছি, কিন্তু হয়তো সেটা আমার জন্য নয়। চলে যাওয়ার সময় ও আমার দিকে একবার তাকিয়ে বলল, ভালো থাকিস নয়না, সব সময়। চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম দরজার সামনে। বুকের ভেতর কিছু একটা জমে উঠছিল। হয়তো অর্ণব আমার গল্পের নায়ক নয়, তবে ও আমার হৃদয়ের একটা চুপ থাকা অধ্যায়, যেটা বলার মতো নয়, কিন্তু অনুভবের গভীরে থেকে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন। আমার নাম রিয়া। ছোটবেলা থেকেই সংসারের অভাব আমাকে খুব তাড়াতাড়ি বড় করে তুলেছিল। সেই কারণেই আমি শহরে এসে এক বড়লোক বাড়িতে কাজ নিতে বাধ্য হই। বাড়িটা ভীষণ বড়, কাজের চাপের সময় কেটে যেত, তবুও মনের ভেতর একটা একাকিত্ব রয়ে যেত সব সময়। এই বাড়ির ছোট ছেলে অর্ণবকে আমি প্রথম থেকেই চিনতাম। পড়াশোনায় ভালো, ভদ্র আর খুব শান্ত স্বভাবের ছেলে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম আমার দিকে ওর চোখে আলাদা এক দৃষ্টি থাকে। একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। আমি বারান্দার পাশে বসে কাপড় গুছাচ্ছিলাম। হঠাৎ অর্ণব এসে দাঁড়ালো আমার সামনে। নরম গলায় বলল, ও রিয়া, তুমি সবসময় একা একা কাজ করো, কারোর সাথে কিছু শেয়ার করো না কেন? আমি একটু হেসে বললাম, ও, আমি তো শুধু কাজের মানুষ অর্ণববাবু, আমার কথা শোনার কেউ নেই। অর্ণব চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখে অদ্ভুত এক আন্তরিকতা দেখলাম। সেই মুহূর্তে বুকের ভেতর যেন অচেনা কাঁপন বই গেল। সেদিন বিকেলটা কেটে গেল আমাদের অনেক কথায়। কাজের মানুষ আর বাড়ির ছেলের ভেদাভেদ ভুলে আমরা যেন দুজন দুজনের কাছাকাছি চলে এলাম, নিঃশব্দে। মনে হচ্ছিল এই বরপর বাড়ির একাকী দেওয়ালের মাঝেই হয়তো জন্ম নিচ্ছে এক নতুন ভালোবাসার গল্প। সেই সন্ধ্যার পর থেকে আমার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। অর্ণবীর চোখের সেই গভীর দৃষ্টি যেন বারবার মনে পড়ছিল। পরদিন দুপুরে বাড়ি ফাঁকা ছিল। আমি ঘর ঝাড়পোছ করছিলাম। হঠাৎ দেখলাম অর্ণব দরজার পাশে দাঁড়িয়ে আছে। হালকা হেসে বলল, রিয়া, এত কাজ করছো কেন? একটু বসো না, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। ও, আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কথা? আমার সাথে? ও হেসে মাথা নাড়ল। আমরা দুজনে বারান্দার কোণে বসলাম। চারপাশে নীরবতা, শুধু বাতাসে বাতাস শব্দ। অর্ণব ধীরে ধীরে বলল, রিয়া, তুমি জানো তোমার চোখের মধ্যে একরাশ দুঃখ লুকিয়ে থাকে, কিন্তু তোমার হাসি সেই দুঃখ ঢেকে রাখে। আমি চাই তুমি আমার সামনে কোনো মুখোশ পরে থেকো না। কথাটা শুনে বুকের ভেতর যেন কেঁপে উঠল। আমি চুপ করে রইলাম, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল কেউ যেন সত্যিই আমাকে বুঝছে। ওর দিকে তাকিয়ে হালকা হেসে বললাম, তুমি কেমন করে এতটা বুঝলে অর্ণব? কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, কারণ আমি তোমাকে দেখলে অন্যরকম অনুভব করি। কি? এক মুহূর্তের জন্য সময় থেমে গেল যেন। আমাদের চোখে চোখ, আর সেই নীরবতা যেন হাজারো অপ্রকাশিত অনুভূতির কথা বলছিল। বারান্দার সেই মুহূর্তের পর আমার ভেতরে এক অদ্ভুত কম্পন কাজ করছিল। অর্ণবের চোখে আমি এমন এক আকর্ষণ দেখলাম যা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। সন্ধ্যায় বাড়ি তখন একেবারে ফাঁপা। কাজ শেষ করে আমি রান্নাঘরের পাশে বসেছিলাম। হঠাৎ পিছন থেকে অর্ণব এসে বলল, রিয়া, আমি কি তোমার পাশে বসতে পারি? আমি কিছু বলার আগেই ও নিঃশব্দে পাশে বসে পড়ল। চারপাশে অন্ধকার নেমেছে, শুধু মলান আলো জ্বলছে ঘরে। আমি বললাম, তুমি আমাকে এমনভাবে দেখো কেন অর্ণব?
ধীরে ধীরে উত্তর দিল, কারণ তোমার ভেতরে আমি সেই ভালোবাসা খুঁজে পাই যা আমি অন্য কোথাও পাইনি। কথাগুলো আমার ভেতরে গভীর সাড়া জাগালো। আমি মুখ ফিরিয়ে নিলেও অনুভব করলাম ওর হাত আমার হাত ছুঁয়ে আছে। এক অচেনা শিহরণ বয়ে গেল শরীর জুড়ে। আমরা দুজনেই কিছু বলিনি, কিন্তু সেই নিঃশব্দ মুহূর্তে যেন হাজারো অনুভূতি জমেছিল। ছিল বাড়ি তখন একেবারে নিস্তব্ধ, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। অর্ণবের কথাগুলো শুনে আমি এক মুহূর্তে স্তম্ভ হয়ে গেলাম। আমার মনে হচ্ছিল যেন বুকের ভেতর কোথাও ঝড় বইছে। আমি ধীরে বললাম, অর্ণব, এমন কথা আগে কখনো শোনায়নি তোমার মুখে। কেউ হালকা হাসল, কারণ আগে কখনো তোমাকে একা পাইনি রিয়া। কি? ওর কথার সাথে সাথে হঠাৎ চারপাশের নীরবতা আরও গভীর হয়ে উঠল। দুজনের চোখে চোখ পড়তেই সময় থমকে দাঁড়াল। শব্দহীন সেই মুহূর্তে শুধু চোখের ভাষাতেই যেন সব বলা হয়ে যাচ্ছিল। আমি অনুভব করলাম অর্ণব ধীরে ধীরে আমার আরও কাছে এসে দাঁড়াল। আমার হাতটা হালকা ছুঁয়ে দিল। সেই স্পর্শে আমার ভেতর কেমন যেন অজানা উষ্ণতা ছড়িয়ে পড়ল। কিছু বলতে গিয়েও পারলাম না, শুধু মনে হচ্ছিল হয়তো এই মুহূর্তটাই আমাদের দুজনের জীবনে নতুন কিছু শুরু। হঠাৎ বাইরে বাতাসে দরজার ফাঁক কেঁপে উঠল। আমি চমকে হাত সরিয়ে নিলাম। অর্ণব শুধু নরম স্বরে বলল, একদিন ঠিকই বলবো সব রিয়াকে। তারপর নিঃশব্দে চলে গেল ঘর থেকে। কিন্তু সেই কয়েকটা মুহূর্ত আমার ভেতরে এক গভীর আবেগের ঝড় তুলেছিল। সেই রাতের পর থেকে আমার ভেতরে কেমন অদ্ভুত একটা পরিবর্তন আসতে লাগল। অর্ণবের কথাগুলো বারবার কানে বাজছিল, একদিন ঠিকই বলবো সব। রিয়া, পরদিন দুপুরে সবাই ঘরে ঘুমাচ্ছিল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ ধীরে ধীরে ডাকল। রিয়া চমকে ঘুরে দেখি অর্ণব, তার চোখে অদ্ভুত রকমের গভীরতা। আমি ফিসফিস করে বললাম, এভাবে হঠাৎ এলে কেন? কেউ দেখে ফেললে কি? ও হেসে বলল, তারা ঘুমাচ্ছে, আমি শুধু তোমাকে একটু কথা বলতে চেয়েছিলাম। তারপর হাতের ইশারায় আমাকে ছাদে নিয়ে গেল। উপরে গিয়েই ও চুপচাপ দাঁড়িয়ে রইল। হাওয়ায় অর্ণবের চোখে চুল এসে পড়ছিল। আমি না চাইলেও ওর দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ অর্ণব খুব আস্তে বলল, রিয়া, তুমি আমার কাছে শুধু একজন কাজের মানুষ নও, তোমাকে আমি আরও ভিন্নভাবে দেখি। কি? আমার বুকের ভেতর থক করে উঠল। আমি কিছু বলার আগে দূর থেকে হঠাৎ কারো পায়ের আওয়াজ ভেসে এলো। আমরা দুজনেই চমকে উঠলাম। আমি ফিসফিস করে বললাম, চলো, নইলে ধরা পড়ে যাব। অর্ণব শুধু মৃদু হেসে বলল, তাহলেও একদিন তো সবাই জানবেই। তারপর ধীরে ধীরে সরে গেল ছাদ থেকে। কিন্তু আমার হৃদয় তখনও কাঁপছিল, যেন অদৃশ্য কোনো বন্ধন আরও শক্ত করে বাঁধছে আমাদের দুজনকে। ছাদের সেই ঘটনার পর আমি অর্ণবকে এড়িয়ে চলার চেষ্টা করছিলাম, কিন্তু যতই দূরে থাকার চেষ্টা করি ততই যেন সে আমার আশেপাশে ঘুরঘুর করে। এক বিকেলে আমি বারান্দায় কাপড় মেলছিলাম। হঠাৎ নিচে থেকে অর্ণব ইশারা করল। আমি প্রথমে ভ্রু কুঁচকে তাকালাম, কিন্তু সে আঙুল দিয়ে ঠোঁটে চাপা দেওয়ার ভঙ্গি করে ফিসফিস করল, আজ রাতটা জানালার পাশে অপেক্ষা করো। আমার বুক কেঁপে উঠল, কিন্তু আবার মনে ভয় ঢুকে পড়ল, যদি কেউ দেখে ফেলে। রাত নামতেই মনটা অস্থির হয়ে গেল। ঘড়ির কাঁটা যেন থেমে গিয়েছিল। অবশেষে সাহস করে জানালার কাছে দাঁড়ালাম। ঠিক তখনই অর্ণব উঠোনের অন্ধকার থেকে আস্তে এগিয়ে এলো। চাঁদের আলোয় তার মুখটা দেখা যাচ্ছিল। হাত তুলে ইশারায় বলল, তুমি না চাইলে আমি আর কিছু বলবো না, কিন্তু আমার মনে কিছু আছে যা আমি লুকোতে পারছি না। গিয়ে আমি কিছু বলতে যাচ্ছিলাম, হঠাৎ ভেতর থেকে অন্য কারো ডাকার শব্দ এলো, রিয়া। আমি চমকে উঠে জানালা বন্ধ করে দিলাম। অর্ণব মৃদু যেন বলছে, সময় এখনও আসেনি, তবে আসবেই। সেদিন ছাদের জানালার ঘটনাটা আমাকে অস্থির করে রেখেছিল। অর্ণবের চোখের সেই অদ্ভুত মায়া বারবার ভেসে উঠছিল মনে।
পরদিন সকালে কাজ করতে করতে আমি ছাদে কাপড় শুকাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ আসতে বলল, রিয়া, ভয় পেও না, আমি অর্ণব। আমি চমকে উঠে ওর দিকে তাকালাম। অর্ণব নিচু গলায় বলল, তুমি যদি চাও তবে আমি চুপ থাকব, কিন্তু এতদিন ধরে একটা কথা বুকের ভেতরে চেপে রেখেছি, তুমি ছাড়া আর কাউকে বলিনি। কি? আমার বুকের ভেতর ধীপধীপ শুরু হয়ে গেল। আমি কাপা গলায় বললাম, কোন কথা? অর্ণব ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি এসেই যেন আমার জীবনে আলো এনে দিয়েছ। তোমাকে ছাড়া এই বাড়ি ফাঁকা লাগে। আমি চাই তুমি শুধু কাজের মানুষ না, আমার জীবনের মানুষ হয়ে যাও। আমি কিছু বলতে পারছিলাম না। একদিকে ভয়ে, অন্যদিকে মনে অদ্ভুত এক টান। ঠিক তখনই ভেতর থেকে আন্টি ডাক দিলেন, রিয়া, কাজ শেষ হলো? আমি তাড়াতাড়ি সরে গেলাম। অর্ণব শুধু তাকিয়ে রইল ঠোঁটে মৃদু হাসি নিয়ে। অর্ণবের স্বীকারোক্তির পর থেকে আমি ভীষণ দ্বিধায় ছিলাম। কাজ করতে গেলেই মনে হচ্ছিল ওর চোখ যেন আমাকে অনুসরণ করছে। সেদিন সন্ধ্যায় আন্টি আঙ্কেল বাড়ি গিয়েছিলেন। আমি একা বসে রান্নাঘরে সবজি কাটছিলাম। হঠাৎ অর্ণব চুপচাপ ঢুকে এসে বলল, আমি একটু সাহায্য করব? আমি হেসে বললাম, তুমি এসব কাজে পারবে? ওপাশে বসে টমেটো কেটে দিতে লাগল। আমরা একসাথে বসে কাজ করছিলাম, অথচ দুজনের হাত বারবার ছুঁয়ে যাচ্ছিল। প্রতিবার ছোঁয়ার সাথে সাথে মনে হচ্ছিল বুকের ভেতর কেমন যেন ধক পড়ে উঠছে। আমি মাথা নিচু করে কাজ করতে লাগলাম, কিন্তু অর্ণব বাঁচতে বলল, রিয়া, আমি তোমাকে ভীষণ পছন্দ করি। কি আমার হাত থেমে গেল। কিছু বলতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল এতদিন ধরে যে কথা শুনতে চাইছিলাম সেটাই যেন সত্যি হল। ঠিক তখন হালকা বিদ্যুৎ চলে গেল। আলো নিভে অন্ধকার ঘিরে ধরল। রান্নাঘরটাকে অর্ণব মোমবাতি আনতে যাওয়ার বদলে আমার হাতটা শক্ত করে ধরে ফেলল। মৃদু কাপা গলায় বলল, তুমি চাইলে আমি দূরে সরে যাব, কিন্তু একবার বলো, তুমি কি আমায় একটু হলেও মনে রেখেছ? আমার ঠোঁট কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, তবুও মাথা নিচু করে আসতে বললাম, হ্যাঁ, রেখেছি গো। অর্ণবের চোখে আনন্দ ঝিলিক দিয়ে উঠল। সেদিন প্রথমবার আমরা একে অপরের কাছে এলাম, শুধুই আবেগের টানে, কোনো সীমা ভেঙে নয়। বিদ্যুৎ চলে যাওয়া সেই সন্ধ্যার পর থেকে আমাদের মাঝে এক অদ্ভুত নীরব বোঝাপড়া তৈরি হল। আমরা দুজনেই জানতাম, শব্দে না বললেও মনের গভীরে দুজনেই দুজনকে চাই। পরদিন বিকেলে আন্টি আঙ্কেল আত্মীয়ের বাসায় গিয়েছিলেন। আমি একা বসে উঠোনে কাপড় শুকাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে অর্ণব এসে দাঁড়াল। ও আসতে বলল, কালকের কথা ভুলে যেও না রিয়া, তুমি আমার কাছে খুব বিশেষকর। আমি কিছু না বলে হেসে কাপড় মেলার দড়িতে কাপড় ঝুলিয়ে দিলাম, কিন্তু আমার হাতের আঙুলে তখনও ওর হাতের উষ্ণতার স্পর্শ টের পাচ্ছিলাম। তারপরও বলল, আজ শুধু একটু হাঁটতে যাব, একেবারেই কাছের মাঠ পর্যন্ত, প্লিজ না করো না। কে আমি দ্বিধায় ছিলাম, কিন্তু ওর চোখের চাহিনাতে একরকম ভরসা পেলাম। সেদিন প্রথমবার আমি আর অর্ণব পাশাপাশি হেঁটে বেরোলাম। হাওয়া দিচ্ছিল, চারদিকে নিস্তব্ধতা। ও হঠাৎ আমার ওড়নাটা ঠিক করে দিল, যেন আমি ঠান্ডা না পাই। আমার ভেতরে যেন অজানা কাঁপুনি বয়ে গেল। ও খুব আস্তে বলল, রিয়া, তুমি চাইলে আমি সারা জীবন তোমার পাশে থাকব। আমি কিছু বলতে পারছিলাম না, তবে মনে হচ্ছিল ওর পাশে থাকাটাই আমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। সেদিন আমরা কোনো সীমা ভাঙিনি, কিন্তু দুজনের হৃদয়ের দূরত্ব ভেঙে গিয়েছিল। রাত নামার আগে বাড়ি ফিরতে ফিরতে মনে হচ্ছিল এটাই হয়তো আমাদের ভালোবাসার প্রথম আসল মুহূর্ত। সেই হাঁটার দিনটার পর থেকে অর্ণব যেন আরও বেশি যত্নশীল হয়ে উঠল। যখনই আমি রান্নাঘরে কাজ করি ও অজুহাতে এসে পাশে দাঁড়ায়, ছোটখাটো সাহায্য করে, যেন একটু বেশি সময় একসাথে কাটানোর সুযোগ খুঁজে বেড়ায়। এক সন্ধ্যায় ছাদে কাপড় তুলতে গিয়েছিলাম। উপরে আকাশে অগণিত তারা ঝিকমিক করছে। আমি একা দাঁড়িয়ে হাওয়ায় চুল উড়িয়ে দিচ্ছিলাম। হঠাৎ পিছনে অর্ণব এসে দাঁড়াল। আমার চমকে কাকানো দেখে ও হাসল। তারপর খুব আস্তে বলল, রিয়া, আমি আর লুকাতে পারছি না,
তোমার সাথে কথা না বললে, তোমাকে না দেখলে আমার দিনই কেটে যায় না। কি আমার বুকটা ধক করে উঠল। আমি লজ্জায় মাথা নিচু করে থাকলাম। অর্ণব এগিয়ে এসে আবার বলল, তুমি চাইলে আমি সব ছেড়ে দিতে পারি, শুধু তোমার পাশে থাকতে চাই। কি আমি কাপা গলায় বললাম, তুমি কি ভেবেছ আমি এসব টের পাই না? আমিও তোমাকে অনুভব করি অর্ণব। মুহূর্তেই ওর চোখে খুশির ঝলক নেমে এলো। আমরা কিছুক্ষণ নির্ভয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। চারদিকে যেন শুধু হাওয়া আর আমাদের হৃদয়ের শব্দ। সেদিন প্রথমবার আমি নিজের মনের কথা ওকে জানালাম। আমাদের দুজনের সম্পর্ক আর গোপন রইল না। এখন সেটা সত্যিকারের ভালোবাসার রূপ নিতে শুরু করল। অর্ণবের স্বীকারোক্তির পর থেকে আমাদের সম্পর্ক যেন এক নতুন আলোয় ভরে উঠল। আগে যেখানে আমি শুধু একজন কাজের মানুষ হিসেবে থাকতাম, এখন সেখানে আমি হয়ে উঠলাম তার সবচেয়ে কাছের মানুষ। এক রাতে পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি জানালার পাশে বসেছিলাম। চাঁদের আলো জানালা ভেদ করে ঘরে ঢুকছে। হঠাৎ দরজায় টোকা। চমকে দরজা খুলতেই দাঁড়িয়ে অর্ণব। ওর চোখে এক অদ্ভুত আলো। রিয়া, একটু ছাদে যাবে? তোমার সাথে কিছু কথা আছে। আমি কিছু না বলে ওর সাথে হাঁটতে লাগলাম। ছাদে পৌঁছেই দেখি অর্ণব ছোট্ট একটা কাগজে কিছু লিখে রেখেছে। ও আমাকে সেটা ধরিয়ে দিয়ে বলল, এটা প্রতিশ্রুতির মতো ভেবো। আমি চাই তুমি যেখানেই থাকো সবসময় আমার কাছে থাকবে। কাউকে কিছু বলার দরকার নেই, শুধু তুমি আর আমি জানব। খুঁজে লেখা ছিল মাত্র 2টি লাইন। তুমি যদি পাশে থাকো, আমি সব কিছু সামলাতে পারব। আমার বুকটা ভরে উঠল বেগে, চোখে পানি চলে এলো। আমি আস্তে করে বললাম, অর্ণব, আমিও প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার হাত কখনো ছাড়ব না। চাঁদের আলোয় আমরা দুজন হাত ধরাধরি করে দাঁড়িয়ে রইলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল সারা পৃথিবী থেমে গেছে, শুধু আমাদের ভালোবাসাই এগিয়ে চলছে। রাত শেষ হলেও আমাদের ভালোবাসার গল্প সেখানেই শেষ হয়নি, বরং সেই মুহূর্তটাই হয়ে গেল নতুন পথ চলার শুরু, যেখানে প্রতিটি দিন হবে প্রতিশ্রুতি আর রোম্যান্সে ভরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।